এই লেকচারে আমরা ডিফ্র্যাকশন সম্বন্ধে আলোচনা করব। আমরা পূর্ববর্তী লেকচারে বেসিক কনসেপ্টস অন ডিফ্র্যাকশন আলোচনা করেছি। এই লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেনেল অ্যাজাম্পশন সম্বন্ধে আলোচনা করব এবং সেই সঙ্গে ফ্রেনেলস হাফ পিরিয়ড জোনস এই সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা কন্টেন্টটা নিয়েছি ব্রিজলাল সুব্রমণ্যমের টেক্সট বুক থেকে এবং উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি মেটেরিয়াল রয়েছে সেখান থেকে। তো প্রথমে আমরা জেনে নিই যে ফ্রেনেলস অ্যাজাম্পশনস বলতে কি বোঝায়। তো ফ্রেনেল অ্যাজাম্পশন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ফ্রেনেল the resultant effect at an external point due to a wavefront will depend on the factors discussed below. তার মানে যেটা হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন সম্বন্ধে আমরা তো অলরেডি পড়েছি। এখন এই ডিফ্র্যাকশনটা যখন হবে তখন কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যে এফেক্ট যেটা দেখা যাবে, এফেক্ট ডিউ টু সাম ওয়েভফ্রন্ট, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে তার কিছু অ্যাজাম্পশনস রয়েছে। তো এইখানে আমরা একটা ফিগার দেখে নিই। এই ফিগারটাতে যেটা দেখানো হয়েছে যে এস হচ্ছে একটা সোর্স আর এই জিনিসটা হচ্ছে একটা স্লিট, এটা হচ্ছে একটা স্লিট। তাহলে সোর্স থেকে কী হচ্ছে, সোর্স থেকে এই যে রে অফ লাইটটা এইভাবে যাচ্ছে, রে অফ লাইটটা এইভাবে গিয়ে এই স্লিটের মধ্য দিয়ে পাস করে, এটা হচ্ছে একটা স্ক্রিন, এক্স ওয়াই হচ্ছে একটা স্ক্রিন। এই এক্স ওয়াই এই স্ক্রিনটার মধ্যে গিয়ে কি হচ্ছে যে আমরা একটা পার্টিকুলার প্যাটার্ন আমরা পাচ্ছি। তো এইবারে এস ইজ এ পয়েন্ট সোর্স অফ মনোক্রোমাটিক লাইট। আমরা ধরে নিচ্ছি যে এখানে যে সোর্সের কথা যেটা বলা হয়েছে, দ্যাট সোর্স ইজ এ কি না, দ্যাট সোর্স ইজ এ অফ মনোক্রোমাটিক লাইট। এই সোর্সটা হচ্ছে মনোক্রোমাটিক লাইট। এইবারে এবং সেটা হচ্ছে পয়েন্ট সোর্স। অ্যান্ড এমএন ইজ এ স্মল অ্যাপারচার। এমএন হচ্ছে স্মল, কতটা স্মল সেটা তো ডিফ্র্যাকশনের ডেফিনেশন আমরা বলেছিলাম যে এই অ্যাপারচারটা সাইজটা কিন্তু অফ দি অর্ডার অফ ওয়েভলেংথ হতে হবে, তবেই ডিফ্র্যাকশনটা দেখা যাবে। আর এক্স ওয়াই হচ্ছে স্ক্রিন অ্যান্ড এসও ইজ পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই। এই যে এসও যে লাইন যেটা আমরা এখানে এই যে ডটেড লাইন যেটা ড্র করেছি, এই ডটেড লাইনটা হচ্ছে যে স্ক্রিন যেটা আছে, এইখানে যে স্ক্রিন রাখা আছে এই স্ক্রিনটার সঙ্গে এই ডটেড লাইনটা পারপেন্ডিকুলার ওয়েতে আছে। এইবার কি বলা আছে যে এখানে এমসিএন ইজ দ্য ইনসিডেন্ট স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট ডিউ টু দ্য পয়েন্ট সোর্স এস। এই যে এখানে একটা এমসিএন, এই যে একটা কার্ভ ড্র করা আছে, এরকমভাবে একটা কি ড্র করা আছে, কার্ভ এমসিএন। এই যে কার্ভ যেটা ড্র করা আছে, এই কার্ভটা হলো কি না, এই কার্ভটা হলো একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এমসিএন হচ্ছে একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, যেটা কি না এই যে অ্যাপারচার যেটা আছে, এই যে লাইটটা যখন এই অ্যাপারচারের মধ্যে দিয়ে যখন পাস করছে তখন এই এমসিএন হচ্ছে একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। To obtain the resultant effect at a point P on the screen, আমরা যখন ওই পি পয়েন্ট যেটা আছে, এই যে পি পয়েন্টে আমরা একটা এফেক্ট দেখতে চাইছি, অর্থাৎ লাইটটা যখন এই স্লিটের মধ্য দিয়ে যাবে তখন পি পয়েন্টে কি এফেক্ট হবে সেইটা আমরা জানতে চাইছি। To obtain the resultant effect at a point P on the screen, Fresnel assumed that a wavefront can be divided into a large number of strips or zones called Fresnel's zones of small area, and the resultant effect at any point will depend on the combined effect of all the secondary waves emanating from the various zones. তাহলে ফ্রানেল কি অ্যাসিউম করেছিলেন, তিনি যেটা ধরেছিলেন যে একটা ওয়েভফ্রন্টকে অনেকগুলো লার্জ নাম্বার অফ স্ট্রিপস বা জোন, যেটাকে আমরা ফ্রানেল জোনস বলছি, সেই জোনে সেই ওয়েভফ্রন্টগুলোকে ভেঙে নেওয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে প্রথম অ্যাজাম্পশন, যেটা হচ্ছে যে একটা ওয়েভফ্রন্টকে আমরা কতগুলো জোনে ভাগ করে নিতে পারি। এই জোনগুলোকে আমরা কি জোন বলছি, ফ্রানেল জোন। সায়েন্টিস্ট ফ্রানেলের নাম অনুসারেই এই জোনগুলোকে আমরা বলছি ফ্রানেল জোন। এবং এই জোনগুলোর এরিয়া কীরকম, জোনগুলোর এরিয়া হচ্ছে স্মল এরিয়া। কতটা স্মল সেটা আমরা পরবর্তী যে ডিসকাশন হবে সেখানে আমরা বলবো। স্মল এরিয়ার এগুলো হচ্ছে জোন। অ্যান্ড দ্য রেজাল্টেন্ট এফেক্ট অ্যাট এনি পয়েন্ট, আমরা এখানে পি পয়েন্টের কথা আমরা এখানে বলছি যে এই যে পি পয়েন্টে কী এফেক্ট হবে সেটা আমরা জানতে চাইছি।
তাহলে এই যে পি পয়েন্টে যে এফেক্ট যেটা হবে সেটা কি, যে দ্য রেজাল্টেন্ট এফেক্ট অ্যাট এ পয়েন্ট পি অন দ্য স্ক্রিন, সেটা হবে কম্বাইন্ড এফেক্ট অফ অল দ্য সেকেন্ডারি ওয়েভস ইমানেটিং ফ্রম দ্য ভেরিয়াস জোনস। তাহলে পি পয়েন্টে আমি যে এফেক্টটা পাবো সেটা হচ্ছে আমরা যে জোনগুলোতে ভেঙে নিলাম, একটা ওয়েভ ফ্রন্টকে যে অনেকগুলো জোনে ছোট ছোট জোনে ভেঙে নিলাম, সেই জোনগুলোর একটা কম্বাইন্ড এফেক্ট পাওয়া যাবে। কেমনভাবে এফেক্টটা হবে সেটাও আমরা পরবর্তী ডিসকাশনে আলোচনা করব, বাট এখানে যেটা হবে সেটা হচ্ছে পি পয়েন্টে আমরা যে এফেক্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে কম্বাইন্ড এফেক্ট অফ অল দিস জোনস। The effect at a point due to any particular zone will depend on the distance of the point from the zone. তাহলে কি হচ্ছে যে একটা পার্টিকুলার পয়েন্টে the effect at a point due to any particular zone, মানে একটা পয়েন্টের এফেক্ট আমরা দেখছি ফর এনি পার্টিকুলার জোন, একটা বিশেষ জোনের জন্য। তাহলে সেইটা কিসের উপরে ডিপেন্ড করছে, সেই জোনটার মানে ওই পয়েন্টটা থেকে কতটা ডিস্ট্যান্সে আছি। মানে বেসিক্যালি আমি যদি এখানে যে পি পয়েন্টের কথা বলছি, এবার এই যে ওয়েভ ফ্রন্টটাকে আমরা অনেকগুলো জোনে ভেঙে নিয়েছি, তাহলে যে জোনের জন্য আমরা এফেক্টের কথা বলছি, পি পয়েন্টে ধরা যাক একটা পার্টিকুলার জোনের জন্য একটা এফেক্টের কথা ভাবছি, তাহলে সেই জোনটা এই পি পয়েন্ট থেকে কতটা দূরত্বে আছে সেইটা একটা রোল প্লে করবে। আর কি, the effect at P will also depend on the obliquity of the point with reference to the zone under consideration, that is due to the part of the wavefront at C the effect will be maximum at O and decreases with increasing obliquity। মানে যেটা হচ্ছে অবলিকুইটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা দিচ্ছি, বাট ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ওয়েভফ্রন্টটা এই অ্যাপারচারের মধ্য দিয়ে বেরোলো, স্ক্রিনে তার একটা এফেক্ট পাওয়া যাবে। এখন এই স্ক্রিনটার সব জায়গাতেই কিন্তু একই ইন্টেন্সিটি আমরা পাবো না। ইন্টেন্সিটিটা আমরা কেমনভাবে পাবো, আমরা এই যে ও বিন্দু যেটা আছে, ও বিন্দুতে আমরা যেটা দেখব যে ও বিন্দুতে তার এফেক্টটা হবে, এই ওয়েভফ্রন্টটার যে এফেক্ট যেটা হবে সেটা হবে ম্যাক্সিমাম। এবং আমরা যত পি বিন্দুর দিকে যেতে থাকবো বা উল্টো দিকে, উল্টো ডাইরেকশনের কথাও যদি বলি, তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে যে তার যে এফেক্ট যেটা আছে তার এফেক্টটা আস্তে আস্তে কমে কমে যাবে। এইবার এই যে কেমনভাবে কমবে সেটার আমরা ম্যাথামেটিক্যালি এবার বলবো। দ্য এফেক্ট অ্যাট এ পয়েন্ট ডিউ টু দ্য অবলিকুইটি ফ্যাক্টর ইজ প্রপোর্শনাল টু 1 প্লাস কস থিটা। তাহলে একটা কোনো পার্টিকুলার পয়েন্টে অবলিকুইটি ফ্যাক্টরের দ্বারা কতটা প্রভাব পড়বে সেটা ডিপেন্ড করবে একটা ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরের উপর, যার মান হচ্ছে 1 প্লাস কস থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেল কোনটা, এই যে এখানে PCO এই যে অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে কি থিটা। কারণ আমি পি পয়েন্টে এফেক্টটা দেখছি, এই কারণে পি থেকে সি পর্যন্ত আমি একটা লাইন ড্র করেছি এবং PCO অ্যাঙ্গেলটা দেখছি, PCOকে আমি থিটা বলছি। কনসিডারিং অ্যান এলিমেন্টারি ওয়েভ ফ্রন্ট অ্যাট সি, আমরা যদি সিতে একটা এলিমেন্টারি ওয়েভ ফ্রন্টের কথা ভাবি, দ্য এফেক্ট ইজ ম্যাক্সিমাম অ্যাট ও, ওতে এফেক্টটা ম্যাক্সিমাম। কেন কি, এই যে থিটার মানটা ও বিন্দুতে জিরো হয়ে যাবে। কারণ কি, এই পি পয়েন্টটা যখন ও বিন্দুতে সুপারপোজ করবে মানে আমরা যখন ও পয়েন্টের কথা বলবো তখন আমাদেরকে ভেবে নিতে হবে যে পি হচ্ছে এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট। পি পয়েন্টটা এক্স ওয়াইয়ের উপরে সব দিকে মুভ করছে, পি হচ্ছে এনি পয়েন্ট। এখন আমরা যখন ও পয়েন্টের কথা ভাববো তখন আমাদের মনে করতে হবে এই যে পি পয়েন্টটা এই ওতে চলে এসেছে, মানে বেসিক্যালি অ্যাঙ্গেলটা জিরো হয়ে গেছে। অ্যাঙ্গেল জিরো হওয়া মানে কস জিরো মানে হচ্ছে 1, তাহলে এই যে এই ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরটার মানটা সর্বোচ্চ হয়ে যাবে। সেই কারণে আমরা বলছি যে ও বিন্দুতে এই ওয়েভ ফ্রন্টের এফেক্টটা হবে ম্যাক্সিমাম। কিন্তু আমি যদি ও থেকে আস্তে আস্তে এক্সের দিকে অগ্রসর হই বা ওয়াইয়ের দিকে অগ্রসর হই, দুদিকেই কিন্তু থিটার মানটা এমনভাবে চেঞ্জ হবে, কস জিরোতে তো আমরা ম্যাক্সিমাম মান পাচ্ছি, কস জিরো সমান 1 হয়, আবার কস 90 কী হয়ে যায়, 0 হয়ে যায়। এই দুদিকেই অ্যাঙ্গেলের মানটা বেড়ে যাবে, এক্সের দিকে যায় না কেন বা ওয়াইয়ের দিকে যায় না কেন। কিংবা আমরা এভাবেও যেতে পারি, এই যে কিউ যে দিকটাতে আছে, এই থিটা অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে যখন এই কিউ পজিশনে যখন চলে আসবে তখন কি হবে, তখন কস 90 ডিগ্রি হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে। তাহলে কি হবে, এই ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরটার যে মান যেটা আছে এই মানটা ড্রাস্টিক্যালি কমে যাবে।
Similarly, in a direction tangential to the primary wave front at C along CQ, মানে যে দিকটার কথা আমি বলছি, the resultant effect is 1/2 of that along CO, মানে CO বরাবর আমরা ম্যাক্সিমাম বলছি কারণ থিটা 0 ছিল, মানে এটার মান ছিল 2, CQ বরাবর হচ্ছে 1, মানে বেসিক্যালি ও বিন্দুতে যা প্রভাব হবে কিউ বিন্দুতে তার প্রভাব হবে অর্ধেক হবে, কারণ তার মানটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরটার মান হচ্ছে 1, যেটা ওতে ছিল 2, কারণ cos 90 0 হয়। ইন দিস ডিরেকশন CS, ইন দ্যাট ডিরেকশন CS, মানে সি থেকে এস এর দিকে আমি যদি যাই, উল্টো দিকে যদি যাই, তখন এই থিটার মানটা বেড়ে বেড়ে কী হবে, পাই হয়ে যাবে, কারণ কিউতে 90 হয়েছে, সিওতে ছিল 0, সি কিউতে হলো 90, সিএসে হবে পাই, মানে 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি -1 হয়, তাহলে 1 প্লাস cos 180 ডিগ্রি 1 - 1 সমান 0। This property of the secondary waves eliminates one of the difficulties experienced with the simpler form of Huygens principle, and that if the secondary waves spread out in all directions from each point on the primary wave front, they should give a wave traveling forward as well as backward. As the amplitude at the rear of the wave is 0, there will be evidently be no back wave. এটার মানে যেটা হচ্ছে যে আমরা তো হাইজেন্সের প্রিন্সিপালে পড়েছিলাম যে সেকেন্ডারি ওয়েভলেটসগুলো সমস্ত ডাইরেকশনসে ছড়িয়ে পড়ে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে, তাহলে ফরওয়ার্ড, এই যে সি বিন্দুর কথা যদি ভাবি, তাহলে সি বিন্দু থেকে ফরওয়ার্ড দিকেও যেমন ওয়েভ ফ্রন্টগুলো ছড়িয়ে পড়বে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টগুলো, তেমনি সি এর ব্যাকওয়ার্ড দিকেও কিন্তু ওয়েভ ফ্রন্টগুলো ছড়িয়ে পড়বে। তাহলে কি আমরা হাইজেন্সের প্রিন্সিপাল অনুসারে আমরা একটা ব্যাকওয়ার্ড দিকে একটা ওয়েভ ফ্রন্ট পাচ্ছি, কিন্তু যেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড দিকে ওয়েভ ফ্রন্ট হয়তো থিওরিটিক্যালে পেলেও এখানে দেখা যাচ্ছে যে অ্যাম্পলিটিউডের কথা যদি ভাবি বা ইন্টেন্সিটির কথা যদি ভাবি, তাহলে কি হচ্ছে যে এই ডিরেকশনে যে আমরা দেখছি যে প্রভাবটা 0 হচ্ছে, কারণ এই যে ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরটা 1 প্লাস cos থিটা বলছি, তাতে আমরা দেখতে পেলাম যে এস বিন্দুতে এই যে ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরের যে ভ্যালু যেটা সেটা কিন্তু 0 হয়ে গেছে। তার মানে আমরা কোনো এস বিন্দুতে এই সিতে যে ওয়েভ ফ্রন্ট যেটা ছিল তার জন্য কোনো এফেক্ট এসে দেখতে পাবো না, এই স্ক্রিনটাতেই আমরা খালি দেখতে পাবো, এবং কেমনভাবে চেঞ্জ হবে সেটা তো আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। তাহলে এই অ্যাজাম্পশনসগুলোকে বলা হচ্ছে ফ্রেনেলস অ্যাজাম্পশনস। এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রেনেলস হাফ পিরিয়ড জোন সম্বন্ধে আমরা পড়ব। According to Huygens principle, each point on a wave front acts as a source of secondary disturbance. তাহলে একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা বিন্দু একটা সেকেন্ডারি ডিস্টারবেন্স হিসেবে কাজ করে, মানে এই প্রত্যেকটা বিন্দু থেকে ওয়েভলেটসগুলো চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। when a wave front is made to incident on a slit, যখন একটা স্লিটের মধ্যে একটা ওয়েভ ফ্রন্ট আপতিত হয়, মোস্ট অফ ইট ইজ অবস্ট্রাক্টেড বাই দ্য স্লিট, বেশিরভাগটাই স্লিটটা দিয়ে অবস্ট্রাক্টেড হয়ে যায়। দ্য স্মল পোর্শন অফ দ্য ওয়েভ ফ্রন্ট পাস থ্রু দ্য স্লিট, মানে একটা ওই ওয়েভ ফ্রন্টটার একটা ছোট্ট পোর্শন ওই স্লিটের মধ্য দিয়ে যায়। দাস ইকুইভ্যালেন্ট টু এ স্ট্রিং অফ কোহারেন্ট পয়েন্ট সোর্সেস, মানে এই যে যেটা পাস হলো সেটাকে আমরা ভাবতে পারি যে একটা স্ট্রিং অফ কোহারেন্ট পয়েন্ট সোর্সেস, কারণ সেটা তো একটাই ওয়েভ ফ্রন্ট ছিল, তাহলে সেই একটা ওয়েভ ফ্রন্টের সেই যে বিভিন্ন ছোটো ছোটো যে সেই ওয়েভ ফ্রন্টটা যেটা পাস করলো স্লিটের মধ্য দিয়ে, সেটাকে আমরা ছোটো ছোটো পয়েন্ট সোর্স হিসেবে ভাবতে পারি, এবং এই প্রত্যেকটা পয়েন্ট সোর্স হচ্ছে কোহারেন্ট, কারণ দে আর পার্ট অফ দ্য মেন ওয়েভ ফ্রন্ট। The intensity at any point on the screen may be obtained by suitably summing the intensities of wavelets originating from those point sources at the slit and superposing at that point of screen. তাহলে ফ্রেনেলের অ্যাজাম্পশন তো আমরা অলরেডি পড়েছি। তাহলে আমরা স্ক্রিনের মধ্যে যে ইফেক্ট যেটা দেখব সেটা বেসিক্যালি ওই যে স্লিটের মধ্যে যে অনেকগুলো কোহারেন্ট পয়েন্ট সোর্স যেটা আছে তাদের একটা সামিং এফেক্ট আমরা, অর্থাৎ কম্বাইন্ড এফেক্ট আমরা পাবো। Thus, diffraction pattern is formed at screen due to the interference of secondary wavelets. তাহলে যে আলটিমেটলি যে ডিফ্র্যাকশন প্যাটার্ন যেটা তৈরি হবে, যে কোহারেন্ট পয়েন্ট সোর্সগুলোর কথা আমরা ভাবছি যেটা স্লিটের মধ্যে অবস্থিত, যেখান থেকে সেকেন্ডারি ওয়েভলেটগুলো বেরোচ্ছে, এই সেকেন্ডারি ওয়েভলেটগুলো নিজেরা ইন্টারফেয়ার করে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করবে। আমরা আগেই বলেছি যে ডিফ্র্যাকশন ক্যান বি রিগার্ডেড অ্যাজ সেকেন্ড অর্ডার ইন্টারফারেন্স, মানে যেহেতু ইন্টারফারেন্স হচ্ছে সেকেন্ডারি ওয়েভলেটগুলোর মধ্যে, তাই এটাকে সেকেন্ড অর্ডার ইন্টারফারেন্স বলা যেতে পারে। Since the coherent sources are located at different distances from any point on the screen,
এই যে কোহারেন্ট সোর্স যেগুলো আছে, এই কোহারেন্ট সোর্স আর লোকেটেড অ্যাট ডিফারেন্ট ডিস্টেন্সেস ফ্রম এনি পয়েন্ট অন দ্য স্ক্রিন। আমরা ধরে নিচ্ছি যে স্ক্রিনের মধ্যে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে আমরা এফেক্ট দেখতে চাইছি, সেই পয়েন্টের রেসপেক্টে এই যে স্লিটের মধ্যে যে ছোটো ছোটো কোহারেন্ট সোর্সগুলোর কথা আমরা ভাবছি, তাদের দূরত্বটা আলাদা আলাদা হবে। দ্য ওয়েভস রিচ দ্যাট পয়েন্ট উইথ ডিফারিং ফেজেস। তাহলে এই যে ছোটো ছোটো কোহারেন্ট সোর্স যেগুলো রয়েছে, সেখান থেকে ওয়েভগুলো যখন একটা পার্টিকুলার পি বিন্দুতে যখন যাবে, তখন তারা কী হবে, যে তাদের ফেজ ডিফারেন্সটা আলাদা আলাদা হয়ে যাবে। দেয়ার সুপারপজিশন প্রডিউসেস ইন্টারফারেন্স প্যাটার্ন উইথ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ফরমেশন। এই কারণে আমরা যে ডিফ্রেকশন যেটা পাবো, সেখানে কি হবে না, একটা ম্যাক্সিমা মিনিমা ফর্ম করে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে। দেয়ারফোর দ্য ডিফ্রেকশন অফ লাইট ইজ ডিউ টু দ্য সুপারপজিশন অফ ওয়েভস ফ্রম কোহারেন্ট সোর্সেস অফ দ্য সেম ওয়েভ ফ্রন্ট। এই ব্যাপারটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে কোহারেন্ট সোর্সেস অফ দ্য সেম ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট কিন্তু একটাই ছিল, কিন্তু যখন তারা স্লিটের মধ্য দিয়ে পাস করছে সেই ওয়েভ ফ্রন্টটা, সেই স্লিটের যে অংশ বিশেষ, সেই অংশ বিশেষটাকে আমরা ছোটো 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 অনেকগুলো কোহারেন্ট সোর্স হিসেবে ভাবতে পারি, যে কোহারেন্ট সোর্সগুলো হচ্ছে একই ওয়েভ ফ্রন্টের পার্ট। এবং সেই ছোটো ছোটো কোহারেন্ট সোর্স থেকে যে সেকেন্ডারি ওয়েভলেটগুলো যেগুলো বেরোচ্ছে, তাদের মধ্যে ইন্টারফারেন্স হয়ে গিয়ে আলটিমেটলি একটা আমরা প্যাটার্ন পাচ্ছি। এইবারে আমরা যেটা জোনের কথা বলছি, যেগুলোকে আমরা ফ্রানেল জোন, যেটাকে আমরা ফ্রানেল অ্যাজাম্পশনে অলরেডি বলেছি, যে ওয়েভ ফ্রন্ট যেটা আছে, যেটা ওই স্লিটের মধ্যে দিয়ে পাস করছে, যেটাকে আমরা ছোটো 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 কোহারেন্ট সোর্স হিসেবে বলছি, সেই যে অংশটা, যে ওয়েভ ফ্রন্টের যে অংশটা স্লিটের মধ্যে আছে, সেই অংশটাকে আমরা কতগুলো জোনের মধ্যে ভেঙে নিতে পারি। এখানে একটা ছবি দেখানো হয়েছে, এখানে এই যে একটা আয়তাকার অংশ বিশেষ যেটা দেখানো হয়েছে, এই জিনিসটা কি, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্টের একটা পার্ট। ওয়েভ ফ্রন্টের কোন পার্টটা, যে পার্টটা স্লিটের মধ্য দিয়ে যাচ্ছে। স্লিটের মধ্যে ওয়েভ ফ্রন্টটা তো বেসিক্যালি একটা বড়, এই যে এখানে যেটা দেখানো হয়েছে, যে লাইট ঢুকছে স্লিটের মধ্যে, স্লিটের মধ্যে লাইট ঢুকলো, এবার সেই বড় ওয়েভ ফ্রন্টটার একটা অংশ বিশেষ স্লিটের মধ্য দিয়ে পাস করলো। সেই যে অংশ বিশেষ যেটা স্লিটের মধ্য দিয়ে পাস করছে, সেই অংশ বিশেষটাকে এখানে দেখানো হয়েছে, এবং এই অংশ বিশেষটাকে আমরা কতগুলো জোনে ভাগ করে নেব। আমরা ফ্রানেলের অ্যাজাম্পশনে অলরেডি বলেছি যে অংশ বিশেষটাকে কতগুলো জোনে আমরা ভাগ করে নেব। এগুলো হচ্ছে এই যে সার্কুলার জোন যেগুলো দেখানো হয়েছে, এগুলো হচ্ছে সেই জোনগুলো, এবং এই জোনগুলোর একটা মিলিত এফেক্ট আমরা এক স্ক্রিনের মধ্যে অবস্থিত পি বিন্দুতে পাবো। মানে পি বিন্দুতে যে এফেক্ট যেটা পাবো, সেটা হচ্ছে এই সমস্ত জোনগুলোর একটা কম্বাইন্ড এফেক্ট। তাহলে আমরা এই জোনগুলোকে বলছি হাফ পিরিয়ড জোন। আমরা আবার বলি, এটাকে আমরা কি বলছি, আমরা বলছি হাফ পিরিয়ড জোন। তাহলে হাফ পিরিয়ড জোন ব্যাপারটা কি, দ্য ওয়েভ ফ্রন্ট অরিজিনেটেড ফ্রম দ্য সোর্স and striking the obstacle or aperture is divided into a number of circular and the concentric zones। তাহলে স্লিটের মধ্য দিয়ে যে ওয়েভ ফ্রন্টটা পাস করছে, তাকে আমরা কতগুলো সার্কুলার এবং কনসেন্ট্রিক হতে হবে। শুধু সার্কুলার নয়, ভালো করে লক্ষ্য করো যে এরা হচ্ছে কনসেন্ট্রিক, সমকেন্দ্রিক, প্রত্যেকের কেন্দ্রটা একই। জোন ইজ দ্য স্মল এরিয়া অন দ্য প্লেন ওয়েভ ফ্রন্ট উইথ রেফারেন্স টু দ্য পয়েন্ট অফ অবজারভেশন। ভালো করে বুঝতে হবে পয়েন্ট অফ অবজারভেশন কোনটা। পয়েন্ট অফ অবজারভেশন হচ্ছে এই পি পয়েন্টটা। এখানে যে পি পয়েন্ট যেটা আছে, এই পি পয়েন্টটা হচ্ছে কি, যে পয়েন্ট অফ অবজারভেশন। তাহলে জোন হচ্ছে একটা স্মল এরিয়া অন দ্য প্লেন ওয়েভ ফ্রন্ট। এইটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট, সেই প্লেন ওয়েভ ফ্রন্টের মধ্যেকার একটা ছোট এরিয়া, এবং এই এরিয়াটাকে আমরা কার সাপেক্ষে ডিফাইন করছি, উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট পি। এই যে পি পয়েন্ট যেটা স্ক্রিনে রয়েছে, সেই পি পয়েন্টের রেসপেক্টে আমি সেই এরিয়াটাকে ডিফাইন করছি। সাচ দ্যাট অল দ্য ওয়েভস ফ্রম দ্য এরিয়া রিচ দ্য পয়েন্ট উইদাউট এনি পাথ ডিফারেন্স। সাচ দ্যাট এই যে ওয়েভস যেগুলো পি পয়েন্টে যেটা যাচ্ছে, সেগুলো কি হচ্ছে, সেগুলোর মধ্যে সাচ দ্যাট অল দ্য ওয়েভস ফ্রম দ্য এরিয়া, মানে ওই যে পার্টিকুলার এরিয়া, মানে যে এরিয়াটার কথা আমরা বলছি, সেই পার্টিকুলার এরিয়া থেকে যখন ওয়েভসটা রিচ করবে পি পয়েন্টে, তাদের মধ্যে কিন্তু কোনো পাথ ডিফারেন্স থাকবে না। তাহলে একটা পার্টিকুলার জোন, যে জোনটার কথা আমি বলছি, সেই জোনটা থেকে যখন ওয়েভলেটসগুলো পি পয়েন্টে যখন পৌঁছাবে, তখন কিন্তু তাদের কোনো পাথ ডিফারেন্স থাকবে না। দ্য পাথস অফ লাইট রেজ ফ্রম দ্য সাকসেসিভ জোন। এইবার আমরা যদি দুটো পাশাপাশি জোনের কথা যদি ভাবি,
তখন কিন্তু এই যে দুটো রে এর মধ্যে λ/2 পাথ ডিফারেন্স থাকবে। তাহলে আমি আবার বলি, এই জোন ব্যাপারটা আমি পরে আরও ভালো করে ব্যাখ্যা করব। এই যে এক একটা কনসেন্ট শেডেড পোর্শন, এই শেডেড পোর্শনটাকে এক একটা জোন বলা হয়। যেমন কি এই যে একটা পার্টিকুলার শেডেড পোর্শন, দুটো বৃত্তের মাঝামাঝি, আমরা যদি দুটো বৃত্ত যদি কল্পনা করি, এই দুটো বৃত্তের মাঝামাঝি মানে এই একটা সার্কেল, এই একটা সার্কেল, তাহলে এই দুটো সার্কেলের মাঝামাঝি যে এরিয়াটা, এই এরিয়াটাকে একটা জোন বলা হয়। তেমনি আমি যদি এই এরিয়াটার কথা ভাবি, মানে এটা হচ্ছে যেমন কি সেকেন্ড সার্কেল আর থার্ড সার্কেল, সেকেন্ড সার্কেল এবং থার্ড সার্কেলের যে মধ্যবর্তী এই পুরো এরিয়াটা, শুধু এই জায়গাটা শুনে, এটা হচ্ছে পার্ট অফ দ্য মানে টু সার্কেলস। এই পুরো এরিয়াটা, দুটো সার্কেলের মধ্যবর্তী পুরো যে অঞ্চলটা, সেইটা হচ্ছে এক একটা জোন। তাহলে আশা করি জোন সম্বন্ধে বোঝা গেছে যে দুটো সার্কেলের মধ্যবর্তী যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এক একটা জোন। তাহলে কি বললাম, যে একটা পার্টিকুলার জোন থেকে যখন লাইটটা পি বিন্দুতে পৌঁছাবে তখন তাদের মধ্যে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। মানে আমি যদি পার্টিকুলার এই জোনটার কথা ভাবি, এই জোন থেকে যখন লাইটটা পি বিন্দুতে যাচ্ছে তখন মানে এই জোনের পুরো অংশ থেকে যখন লাইট পি বিন্দুতে যাচ্ছে তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। কিন্তু এই জোনটা এবং তারপর আমি যদি আবার পরবর্তী জোনের কথা যদি ভাবি, মানে তার পাশের যে জোনটা, মানে এই জোনটা এবং এই পরবর্তী জোনটা, তাদের মধ্যে কিন্তু একটা ফেজ ডিফারেন্স থাকবে এবং এদের পাথ ডিফারেন্সটা হচ্ছে λ/2। পাথ ডিফারেন্সটা হচ্ছে λ/2, এই পাথ ডিফারেন্সটা থাকবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সিন্স পাথ ডিফারেন্স অফ λ/2 কোরেসপন্ডস টু হাফ টাইম পিরিয়ড। কেন হাফ টাইম পিরিয়ড? কারণ কি, ল্যামডা মানে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। আমরা ওয়েবে পড়েছি যে ল্যামডা যদি একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যবর্তী যে সময়টা, মানে একটা ওয়েভ প্রোপাগেট করছে, একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের মানে মধ্যেকার যে টাইম যেটা ধরা হয় সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। তাহলে ল্যামডার জন্য যদি পুরোটাকে আমরা যদি একটা ফুল টাইম পিরিয়ড যদি বলি, তাহলে λ/2 পাথ মানে ডিফারেন্সের জন্য সেই টাইম পিরিয়ডটাকে আমরা হাফ টাইম পিরিয়ড বলবো। ওই জন্য λ/2 পাথ ডিফারেন্সটাকে মাথায় রেখে যেহেতু এই জোনগুলোকে কনস্ট্রাক্ট করা হয়েছে, কিভাবে করা হয়েছে আমি আবার ভালো করে মানে পরবর্তী অংশে বলবো আর কি। তো এই জোনগুলোকে বলা হয় হাফ পিরিয়ড জোন। কারণ কি, λ/2 এই যে আমি বললাম যে দুটো জোন, যেটা দ্য পাথস অফ লাইট ফ্রম টু সাকসেসিভ জোনস ডিফার বাই λ/2, দ্য পাথস অফ লাইট রেজ ফ্রম টু সাকসেসিভ জোনস ডিফার বাই λ/2। তাহলে দুটো সাকসেসিভ জোন থেকে যে লাইটটা পি বিন্দুতে রিচ করছে তাদের মধ্যেকার পাথ ডিফারেন্সটা কত? λ/2। পাথ ডিফারেন্সটা λ/2 যদি হয় তাহলে সেটা হাফ পিরিয়ডকে মানে হাফ পিরিয়ড বোঝায়, ওই কারণে এই জোনগুলোকে হাফ পিরিয়ড জোন বলা হয়। এবারে হয়তো আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে λ/2 এই যে দুটো সাকসেসিভ জোন থেকে λ/2 পাথ ডিফারেন্সটা হচ্ছে কেন, সেটা হচ্ছে একটা বেসিক কোয়েশ্চেন, সেটা আমরা এবারে ব্যাখ্যা করব। তো তার জন্য বলি যে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য কনস্ট্রাকশন অফ হাফ পিরিয়ড জোন, যেটা আমরা এই ছবিতে আমরা দেখাচ্ছি যে কনস্ট্রাকশন অফ দ্য হাফ পিরিয়ড জোন টেকিং এ প্লেন ওয়েভ ফ্রন্ট এ প্রাইম। এই যে এ আর এ প্রাইম, এটা তো এই যে আয়তকার যে অংশটা, এটা হচ্ছে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট। তো এবং পি হচ্ছে একটা বিন্দু যেটা স্ক্রিনে রয়েছে। তো আমরা যেটা করছি আর কি, সেটা হচ্ছে যে একটা পারপেন্ডিকুলার পিও ড্র করলাম। এই যে পি থেকে মানে স্ক্রিনের পি বিন্দু থেকে ওই ওয়েভ ফ্রন্টটা ঠিক মাঝামাঝি জায়গায় ও বিন্দুতে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ইফ দ্য ডিস্টেন্স অফ পিও ইজ স্মল বি, পি থেকে ও পর্যন্ত দূরত্বটা হচ্ছে স্মল বি, দেন টেকিং পি অ্যাজ এ সেন্টার, পিটাকে আমরা সেন্টার ধরলাম এবং পিটাকে সেন্টার ধরে আমরা কতকগুলো স্ফিয়ার ড্র করব এবং এই স্ফিয়ারগুলোর রেডিয়াসটা কেমন হবে একটু ভালো করে বুঝে নিতে হবে। এই স্ফিয়ারটার রেডিয়াসটা যেটা হবে সেটা হচ্ছে বি প্লাস λ/2, কমা বি প্লাস 2 ইন্টু λ/2, কমা বি প্লাস 3 ইন্টু λ/2, এইভাবে বি প্লাস এন ইন্টু λ/2। আবার ভালো করে বুঝে নিতে হবে আমরা কি করছি, আমরা স্ফিয়ার কল্পনা করছি। যে স্ফিয়ারটার কেন্দ্র কোথায় আছে? কেন্দ্র আছে পিতে, এবং যে স্ফিয়ারগুলো আমরা ড্র করব সেগুলো হচ্ছে বিভিন্ন ব্যাসার্ধের স্ফিয়ার। ব্যাসার্ধগুলোর ভ্যালু কত কত? আমরা শুরু করলাম বি প্লাস λ/2 থেকে,
তারপরে আমরা পরবর্তী স্ফিয়ারটার ব্যাসার্ধ হবে বি প্লাস 2 ইন্টু ল্যামডা বাই 2, তার পরবর্তী স্ফিয়ারটার ব্যাসার্ধ হবে বি প্লাস 3 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এইভাবে আমরা এই বিভিন্ন ব্যাসার্ধের আমরা স্ফিয়ার আমরা ড্র করে গেলাম। তাহলে কি হবে, আমরা ভালো করে যদি কল্পনা করি, এই যে স্ফিয়ারগুলো যেগুলো আমরা ড্র করলাম, এই যে স্ফিয়ারগুলো এই যে এ প্রাইম ওয়েভ ফ্রন্ট যেটা আছে, এই এ প্রাইম ওয়েভ ফ্রন্টটাকে কতকগুলো কনসেন্ট্রিক সার্কেলের আকারে কাট করবে। তোমরা ভালো করে কল্পনা করো যে এই পি বিন্দু থেকে আমরা অনেকগুলো স্ফিয়ার ড্র করেছি, পি হচ্ছে সেই স্ফিয়ারগুলোর কেন্দ্র। এইবার এ প্রাইম হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ওয়েভ ফ্রন্ট, সেই ওয়েভ ফ্রন্টটা কী করেছে, স্ফিয়ারগুলোকে কাট করেছে। যদি স্ফিয়ারটাকে যদি কাট করে তাহলে স্ফিয়ারের কাটিং পয়েন্টটা অবশ্যই সার্কেল হবে। এই যে এখানে সার্কেলগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই সার্কেলগুলো হচ্ছে সেই কাটিং পয়েন্টগুলো, এই হচ্ছে সেই বিভিন্ন সার্কেল। তাহলে কি হবে, আমরা যদি এরকম ব্যাসার্ধের বৃত্তগুলো ড্র করি এবং এই প্রত্যেকটা হচ্ছে সেই ওয়েভ ফ্রন্ট এবং স্ফিয়ারের কাটিং পয়েন্ট যদি হয়, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো এই যে পি থেকে M1, এই যে প্রথম সার্কেল যেটা রয়েছে, পি M1 সমান কত হবে, বি প্লাস ল্যামডা বাই 2 হবে। এই যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে বি প্লাস ল্যামডা বাই 2, পি M1। তার পরবর্তী সার্কেল পি M2 যেটা হবে, তার ব্যাসার্ধ হবে বি প্লাস 2 ল্যামডা বাই 2। তার পরবর্তী সার্কেল অর্থাৎ পি M3 যেটা হবে বি প্লাস 3 ইন্টু ল্যামডা বাই 2। এইভাবে লাস্ট যেটা হবে Mn যেটা হবে পি Mn সেটা হবে বি প্লাস n ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এই যে পি M1, পি M2, পি M3 এই লেন্থগুলো আমরা জানি। এইবার কি করতে হবে, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ও M1, ও M2, ও M3 এই লেন্থগুলো ফ্রম দ্য জিওমেট্রি বের করা। কিভাবে আমরা বের করছি সেটা আমরা দেখাবো, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন আমরা যেটা দেব, ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অফ দ্য হাফ পিরিয়ড জোন। সেটা কি না, সেটা হচ্ছে দ্য অ্যানুলার রিজিয়নস বিটুইন টু কনজিকিউটিভ সার্কেলস আর কল্ড হাফ পিরিয়ড জোনস। এবারে অ্যানুলার রিজিয়ন মানেটা কি, অ্যানুলার রিজিয়ন বলতে বোঝায় যেটা আমরা একটু আগে বোঝাচ্ছিলাম, যে এই যে দুটো সার্কেল আমরা যদি দেখি, পরপর দুটো সার্কেল, ধরা যাক এই ফার্স্ট সার্কেল এবং সেকেন্ড সার্কেল, তাহলে ফার্স্ট সার্কেল এবং সেকেন্ড সার্কেলের মধ্যবর্তী যে অঞ্চলটা সেই জায়গাটা হচ্ছে যে অ্যানুলার রিজিয়ন, দুটো সার্কেল যে এরিয়াটাকে এনক্লোজ করেছে। The annular regions between two consecutive circles are called half period zones. That is, the annular region between n-1 circle and n circle is called nth half period zone. তাহলে nth half period zone বলতে আমরা কি বুঝবো, আগে আমরা দেখব nth সার্কেল কোনটা। এইটা যদি ফার্স্ট সার্কেল হয়, তারপর একটা হচ্ছে সেকেন্ড সার্কেল, তারপর একটা হচ্ছে থার্ড সার্কেল, তাহলে এইভাবে n সার্কেল আমরা ধরে নিচ্ছি লাস্টেরটা, আর n-1 সার্কেল হচ্ছে তার ঠিক আগেরটা। তাহলে n-1 সার্কেল আর n সার্কেল এই দুটোর যে এরিয়াটা এনক্লোজ করছে, অর্থাৎ এই জায়গাটা, এই যে পুরো শেডেড জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে nth হাফ পিরিয়ড জোন। তাহলে এইটা হচ্ছে nth হাফ পিরিয়ড জোনের ডেফিনেশন। এইবার আমরা যেটা বার করব, যেটা আগে বলছিলাম, যে আমরা OMn এই মানটা বের করব। OMn মানে কোনটা, মানে এই যে সেন্টার থেকে যে কোনো একটা, এই যে রিংগুলো আমরা এখানে কাল্পনিক রিংগুলো যেগুলো আমরা পেয়েছি, এই কাল্পনিক রিংগুলোর মানে ও থেকে এই পয়েন্টটা পর্যন্ত দূরত্ব, মানে বেসিক্যালি এই রিংগুলোর ব্যাসার্ধ, যে কোনো একটা পার্টিকুলার রিংয়ের ব্যাসার্ধ। Mn হচ্ছে এনি অফ দ্য রিং, আমরা এনের মানটা যা খুশি হতে পারে, 1 2 3 4 যাই হোক না কেন, তো OMn এর মানটা আমরা বের করব। তো OMn সেটাকে আমরা বলছি Rn, অর্থাৎ ব্যাসার্ধটা। এখন Rnটা কত হবে, এবার আমরা ধরছি যে OPMn এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, PMnটা হচ্ছে অতিভুজ সব থেকে বড়টা, এটা হচ্ছে OMn এবং এটা হচ্ছে OP। OPর মানটা আমরা জানি, এটা হচ্ছে স্মল বি, OPটা হচ্ছে স্মল বি, আর PMn হচ্ছে বি প্লাস n ল্যামডা বাই 2। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা যেটা পাচ্ছি যে Rn এর মান হচ্ছে বি প্লাস n ল্যামডা বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এইটাকে আমরা একটু সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আমরা এই যে রুট ওভার অফ n ল্যামডা বি কমন নিয়েছি এখান থেকে, আগে এটাকে ভেঙে নিতে হবে a প্লাস বি এর হোল স্কোয়ার থেকে, বি স্কোয়ার কিন্তু কেটে যাবে, কেটে গিয়ে আমরা এই ফ্যাক্টরটাকে কমন নেব, কমন নিয়ে তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 1 প্লাস n ল্যামডা বাই 4b টু দি পাওয়ার হাফ।
এইবারে এই যে ল্যামডার যে মানটা, এই ল্যামডার মানটা হচ্ছে ওয়েভ লেংথ, যেখানে বি হচ্ছে কি, বি হচ্ছে ওই ওয়েভ ফ্রন্টটা থেকে স্ক্রিনের দূরত্বটা। এখন ল্যামডার মানটা নিশ্চয়ই স্ক্রিনের দূরত্ব থেকে অনেক অনেক মানে ছোট হবে, অর্থাৎ বি এর মানটা ল্যামডার থেকে অনেক অনেক বেশি বড় হবে। তাহলে ডিনোমিনেটরটা হচ্ছে অনেক বড়, নিউমারেটরটা হচ্ছে অনেক ছোট, তাহলে এই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে আলটিমেটলি ও এম এন সমান কত হবে, রুট ওভার অফ এন ল্যামডা ইন্টু বি। তাহলে এই ব্যাসার্ধের মানটা আমরা বের করে ফেললাম, যেখানে এই যে এন যেটা আছে, আমরা যেখানে ধরে নিয়েছি যে এন ইজ নট এ ভেরি লার্জ নাম্বার। আমরা যেহেতু একটা ওয়েভ ফ্রন্টের একটা ছোট অংশ দেখছি আর কি, এনটাকে আমরা খুব বড় আমরা ধরছি না। ফ্রম এক্সপ্রেশন গিভেন ইন দিস ইকুয়েশন ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য রেডি অফ হাফ পিরিয়ড জোনস আর প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুটস অফ দ্য ন্যাচারাল নাম্বার। তাহলে আর এন এর মানটা রুট এন এর সঙ্গে প্রপোর্শনাল, এখানে রুট এন রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এন এর মানটা যদি 1 2 3 ভাবে যদি বলি, তাহলে R1 সমান হবে রুট ল্যামডা বি, R2 সমান হবে রুট ওভার অফ 2 ল্যামডা বি, R3 সমান হবে রুট ওভার অফ 3 ল্যামডা বি, এইভাবে। এইবারে আমরা কি করতে পারি, আমরা যে হাফ পিরিয়ড জোনের এরিয়াটা বের করতে পারি। আমরা সংজ্ঞাতে কি বলেছি, যে দুটো পাশাপাশি যে সার্কেল যেটা থাকবে, সেই পাশাপাশি সার্কেলের মানে মাঝখানের যে অংশ বিশেষটা, সেটা হচ্ছে মানে অ্যানুলার রিজন বা হাফ পিরিয়ড জোন। এটা আমরা পাবো কি করে, আমরা ধরে নিচ্ছি যে দুটো সার্কেল, যেমন এইটা দেখো যে এই ডটেড সার্কেল একটা, এই ডটেড সার্কেল একটা। তাহলে আমি আউটার ডটেড সার্কেল নিয়ে যে সার্কেলটা তৈরি হচ্ছে তার এরিয়াটা বের করলাম। তারপরে এই আগের যে সার্কেলটা, তার এরিয়াটা আমরা জানি। তাহলে এই দুটো এরিয়ার আমরা যদি বিয়োগফল যদি বার করি, তাহলে এই দুটো সার্কেলের মধ্যবর্তী যে শেডেড পোর্শনটা, তার এরিয়াটা আমরা পেয়ে যাব। এটাকে আমরা nth হাফ পিরিয়ড জোন বলছিলাম। তাহলে nth হাফ পিরিয়ড জোনের এরিয়া কত হবে, পাই আর এন স্কোয়ার মাইনাস পাই আর এন মাইনাস 1 স্কোয়ার। এবার আর এন এর ডেফিনেশন তো এইটা, যে রুট ওভার অফ এন ল্যামডা বি। তাহলে আর এন মাইনাস 1 যাবে, এখানে জাস্ট এন মাইনাস হয়ে যাবে এন এর জায়গাতে। তাহলে আমি এরিয়াটা বের করতে পারবো, পাই আর এন স্কোয়ার মাইনাস পাই আর এন মাইনাস 1 স্কোয়ার। একটা স্টেপ আমি জাস্ট জাম্প করে দেখাচ্ছি, মানে তোমরা যদি আর এন এর ভ্যালুটা এখানে বসাও এই ফর্মুলাটা থেকে যদি বসাও, তাহলে দেখবে যে পাই এটা হবে এন ল্যামডা বি মাইনাস এন মাইনাস 1 ইন্টু ল্যামডা বি, বেসিক্যালি পাই ল্যামডা বি। এই হচ্ছে গিয়ে এরিয়ার মান। তাহলে দুটো শেডেড পোর্শনের মধ্যে যে এরিয়া, অর্থাৎ হাফ পিরিয়ড জোনের এরিয়া, nth হাফ পিরিয়ড জোনের এরিয়া হচ্ছে পাই ল্যামডা বি। ভালো করে খেয়াল রাখো যে রাইট হ্যান্ড সাইডে কিন্তু এন নেই। দাস ফর বি ভেরি ভেরি গ্রেটার দেন ল্যামডা যদি হয়, বি ভেরি ভেরি গ্রেটার দেন ল্যামডা যদি হয় অ্যান্ড এন নট ভেরি লার্জ যদি হয়, দ্য এরিয়াস অফ হাফ পিরিয়ড জোনস আর ইন্ডিপেন্ডেন্ট অফ এন অ্যান্ড আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ফর ফিক্সড ভ্যালুজ অফ ল্যামডা এবং বি। ল্যামডা এবং বি এর মান যদি চেঞ্জ যদি না করি, তাহলে হাফ পিরিয়ড জোনের যে এরিয়া, সেই এরিয়াটাও ফিক্সড থাকবে এবং সেটা এন এর উপরে ডিপেন্ড করবে না। The area of the zone may be varied by varying the wavelength of light used and the distance of the point from the wavefront। মানে ল্যামডা এবং বি এর মান ভ্যারি যদি আমরা করি, তখনই কিন্তু এই হাফ পিরিয়ড জোনের এরিয়াটা ভ্যারি করবে। এইবারে আমরা এই পুরো হাফ পিরিয়ড জোনের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে পি বিন্দুতে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউডটা কতটা পাচ্ছে সেই জিনিসটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে ফ্রেনেলের অ্যাজাম্পশন অনুসারে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড অ্যাট এনি পয়েন্ট ডিউ টু দ্য হোল ওয়েভ ফ্রন্ট উইল বি দ্য কম্বাইন্ড এফেক্ট অফ অল দ্য জোন। সেটা তো আমরা আগেই বলেছি। while the amplitude produced by a particular zone is proportional to the area of the zone। এইবারে আমাদের একদম মেন অ্যাজাম্পশনে বলতে হবে যে একটা পি বিন্দু, যেটাতে আমরা এফেক্টটা জানতে চাইছি একটা পার্টিকুলার জোনের জন্য, এখন সেই জোনের জন্য পিতে কতটা এফেক্ট পাবো সেইটা কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে। একটা হচ্ছে কি না, প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য জোন, জোনের এরিয়া যেটা হবে তার সঙ্গে প্রপোর্শনাল হবে, অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্ট্যান্স অফ দ্য জোন ফ্রম দ্য পয়েন্ট অফ কনসিডারেশন। মানে পি বিন্দু থেকে সেই জোনটার যেটা ডিস্টেন্স হবে, সেই ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে এরিয়ার সঙ্গে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর পি থেকে জোনের যে দূরত্ব যেটা, সেই দূরত্বের সঙ্গে হবে ইনভার্সলি প্রপোর্শনাল। আর কি হবে, আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, যেটা হচ্ছে অবলিকুইটি ফ্যাক্টর, যেটা আমরা ফ্রেনেলের অ্যাজাম্পশনে বলেছিলাম। সেটা হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস কস থিটা, এই ফ্যাক্টরটার উপরও ডিপেন্ড করবে। তাহলে
তাহলে ইন্টেন্সিটি তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করবে। আমরা ইন্টেন্সিটিকে আমরা যদি আমরা অ্যামপ্লিচিউডের হিসাবে বার করি, ইউএনটাকে আমরা যদি অ্যামপ্লিচিউড অফ nth জোন যদি বলি, তাহলে ইউএন সমান হবে as it is proportional to an, inversely proportional to the distance and proportional to the half of 1 plus cos theta। এদের সঙ্গে প্রপোর্শনাল হলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি যে ইউএন সমান হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্টু এন মানে হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই কিউএনপি। কিউএনপি মানে আমরা যদি লাস্টের পয়েন্টটা যদি কিউএন যদি ধরি এবং এই পয়েন্টটা যদি পি যদি হয়, তাহলে পি ইন্টু কিউএন মানে দূরত্ব, যেটা বললাম দূরত্বের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা হচ্ছে কিউএনপি। আর ইন্টু কি হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস কস থিটা হচ্ছে অবলিকুইটি ফ্যাক্টর। এখানে থিটার জায়গায় আমি থিটা এন লিখেছি ফর nth জোনের জন্য। তাহলে এই হচ্ছে অ্যামপ্লিচিউডের মানটা। এইবারে if we take infinitesimal areas around point qn in the nth half period zone and around a corresponding similar point qn-1 in n-1th half period zone, তাহলে আমরা কি করলাম যে nth হাফ পিরিয়ড জোনের কনসেপ্ট আগেই বলেছি। এই যে লাস্টের যে দুটো সার্কেল, এদের মধ্যবর্তী অংশ হচ্ছে nth হাফ পিরিয়ড জোন, এবং এই সার্কেলটা এবং তার আগের সার্কেলটা হচ্ছে n-1th হাফ পিরিয়ড জোন। আমরা nth হাফ পিরিয়ড জোনে একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটাকে আমরা বলছি কিউএন। আমরা n-1th হাফ পিরিয়ড জোনে আরেকটা পয়েন্ট নিলাম, যেটাকে আমরা বলছি qn-1। দুটো পয়েন্ট নিচে, একটা হচ্ছে nth হাফ পিরিয়ড জোনে আর একটা হচ্ছে n-1th হাফ পিরিয়ড জোনে। এইবারে আমি যদি কিউএন থেকে একটা লম্ব টানি এবং qn-1 থেকে পিতে একটা যদি লম্ব টানি, তাহলে আমরা বলতে পারি যে কিউএনপি মাইনাস qn-1 ইন্টু পি ইজ ইকুয়াল টু λ/2। এটা তো আমরা আগেই দেখিয়েছি যে দুটো এই যে পয়েন্টটা তো সার্কেলের কাছাকাছি হবে, এই দুটো সার্কেলের যে পাথ ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে λ/2। এটা একটু আগে আমরা বলেছি। দ্য পাথ ডিফারেন্স λ/2 কোরেসপন্ডস টু এ ফেজ ডিফারেন্স অফ পাই। আমরা পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্সের সম্পর্কটা ইন্টারফারেন্সে পড়েছি। তাহলে λ/2 পাথ ডিফারেন্স মানেই হচ্ছে ফেজ ডিফারেন্সটা কত না হচ্ছে পাই। অলদো দ্য এরিয়াস অফ দ্য জোনস আর অলমোস্ট দ্য সেম, বাট দ্য ডিস্ট্যান্স অফ দ্য জোন ফ্রম পয়েন্ট পি and the values of theta increases as we move from lower to higher n। এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যত আমরা এই পি বিন্দু থেকে হায়ার এন এর দিকে যাব, মানে এইটা যদি প্রথম সার্কেল যদি হয়, তাহলে 1 2 3 4 করে যত এই এন এর দিকে যাব, কি কি চেঞ্জ হবে? থিটার মানটা বেড়ে বেড়ে যাবে, এবং পি বিন্দু থেকে এই যে দূরত্বের মানটা, একটা পার্টিকুলার সার্কেলের উপরে পি থেকে যে দূরত্বের মানটা, সেই দূরত্বের মানটা কিন্তু বেড়ে বেড়ে যাবে। এইবারে এখানে আরেকটা কথা বলা রয়েছে যে এই যে মানে এরিয়ার যেটা আছে, বলছে যে এরিয়ার অফ দ্য জোন এটার খুব একটা চেঞ্জ হবে না। কারণ কি, আমরা একটু আগে এরিয়াটা বের করেছি, এই যে একটা পার্টিকুলার এরিয়া বের করলাম, সেটা কত বের হয়েছিল? সেটা বেরিয়েছিল যে পাই ল্যামডা ইন্টু বি। এই ছিল এরিয়াটার ভ্যালুটা, পাই ল্যামডা বি। ভালো করে লক্ষ্য করো, পাই ল্যামডা বি। তার মানে দুটো পার্টিকুলার হাফ পিরিয়ড জোনের যে এরিয়া, সেই এরিয়ার তো ডিফারেন্স তো হবে না। কারণ এখানে কি বলা আছে যে দ্য এরিয়াস অফ হাফ পিরিয়ড জোনস আর ইন্ডিপেন্ডেন্ট অফ এন অ্যান্ড আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। তাহলে আমরা যত হায়ার এনের দিকে যাব, এরিয়ার খুব একটা পার্থক্য না হলো, মানে এখানে ইউএনের মধ্যে যে এরিয়া বলে যে ফ্যাক্টরটা, সে খুব একটা চেঞ্জ করছে না। কে চেঞ্জ করছে? এই যে কিউএনপি মানে ডিস্টেন্সটা চেঞ্জ করছে এবং থিটাটা চেঞ্জ করছে। এবং কেমনভাবে চেঞ্জ করছে দেখো, যত আমরা হায়ার এনের দিকে যাচ্ছি, এই যে কিউএনপি মানে এই ডিস্টেন্সটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। ডিস্টেন্স বাড়লে কী হবে? এটা তো ডিনোমিনেটরে আছে, এই ইউএনকে কমিয়ে দেবে। এবং এই যে থিটা এন যেটা আছে, থিটা এর মানটাও বাড়বে। তাহলে থিটা বাড়লে কী হবে? এটা টুয়ার্ডস 90 ডিগ্রির কাছে পৌঁছাবে। cos 90 জিরো হয়, জিরো হওয়া মানে কি, এটা নিউমারেটর যেটা আছে তার ভ্যালুটাও কিন্তু কমে কমে যাবে। কমে কমে গেলে ইউএনকে কমিয়ে দেবে। মানে বেসিক্যালি হায়ার এনের দিকে যাওয়ার মানেই হচ্ছে অ্যামপ্লিচিউড ইউএনের মানটাকে ধীরে ধীরে কমিয়ে দেওয়া। তাহলে কি হবে? দ্য অ্যামপ্লিচিউডস u1 u2 u3 ইটসেট্রা অফ ফার্স্ট সেকেন্ড থার্ড ইটসেট্রা জোনস, মানে u1 u2 u3 কে এদেরকে আমরা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হাফ পিরিয়ড জোনের অ্যামপ্লিচিউড বলে অভিহিত করি, তাহলে কি হবে? দেয়ারফোর দে গ্র্যাজুয়ালি ডিক্রিজ, মানে u1 u2, এই যে u3 u2 এর মান u1 এর থেকে কম হবে, u3 এর মান u2 থেকে কম হবে, u4 এর মান u3 থেকে কম হবে, এইভাবে কমে কমে যাবে। The opposite directions of alternate amplitudes corresponds to the phase change of pi। মানে এখানে একটা ফিগার দেখানো হয়েছে, ফিগারটা তোমরা লক্ষ্য করো যে
এইটা আমরা বলছি যে ফার্স্ট হাফ পিরিয়ড ধরুন ইন্টেন্সিটি U1, পরেরটার জন্য U2 এটার ইন্টেন্সিটি একটু কমে যাবে। এটার হাইটটা দেখো, প্রথম যে অ্যারোড যেটা আছে তার থেকে এর হাইটটা একটু কম, কিন্তু এই অ্যারোটা উল্টো দিকে এই কারণেই দেওয়া আছে, কারণ কি তারপরের হাফ পিরিয়ড জন্য পাই ফেজ চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জটা পাই অপোজিট ফেজ চেঞ্জ হচ্ছে। আবার U3 জন্য দেখো ফেজটা আবার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটার যে হাইটটা সেটা হচ্ছে U2 থেকে কম, U4এরটা আরেকটু কম, এইভাবে কমে 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 UN-এ গিয়ে অনেকখানি কমে গেছে, এবং অ্যারোগুলো অল্টারনেটলি দেওয়া রয়েছে ফেজ চেঞ্জ অফ পাইটা বোঝানোর জন্য। তাহলে রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড অ্যাট পি, এটা কী হবে, রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড অফ পি, যেটা যে সমস্ত হাফ পিরিয়ড জন্য কম্বাইন্ড এফেক্ট হবে, মানে U1 মাইনাস U2 মাইনাস সাইনটা কেন দিলাম, পাই ফেজ চেঞ্জের জন্য। তাহলে U1 মাইনাস U2 প্লাস U3 মাইনাস U4, এইভাবে -1n+1 UN। The positive and negative signs on the right hand side between alternate terms of this equation may be ascribed to the fact that the disturbances produced by two consecutive zones will be out of phase by pi radians. Pi radians আর out of phase এর জন্য প্লাস মাইনাস চিহ্নগুলো দেওয়া হয়েছে। এইবারে যেটা হচ্ছে, আমরা তো অলরেডি বলেছি যে এদের মানগুলো আস্তে আস্তে কমে কমে যাচ্ছে। এবার একটা পার্টিকুলার জোনের যে অ্যাম্পলিটিউডটা আমরা পাশাপাশি দুটো জোনের অ্যাভারেজ হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। মানে হচ্ছে এরকমই, যে ধরো এই ফিগারটা লক্ষ্য করো, এখানে রয়েছে U2, U2-র আগে কে আছে U1, অর্থাৎ U2 থেকে U1 একটু বড়, আবার U2 থেকে U3 একটু ছোট। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি যে U2-র মানটা U1 এবং U3 এর মাঝামাঝি, মানে U2 সমান হবে U1 প্লাস U3/2। একইভাবে U4 সমান হবে U3 প্লাস U5/2। এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা যদি করি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা নতুনভাবে লিখছি। লক্ষ্য করো কেমনভাবে লিখছি। আমরা ধরে নিচ্ছি যে এই n হচ্ছে অড নাম্বার, কারণ এনটা তো যা খুশি হতে পারে, ইভেন হতে পারে, অডও হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে এখানে প্রথমে n হচ্ছে অড। এইবারে অড যদি ধরি, তাহলে দেখো যে এক্সপ্রেশন যেটা হবে ইউপি, আগে আমরা একটা জেনারেল এক্সপ্রেশনটা বলি, যে এই যে ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখছি, মানে বেসিক্যালি U2-কে এই আকারে লিখবো, U4-কে এই আকারে লিখবো। তাহলে কি হবে, তাহলে ইউপি সমান এইভাবে আমরা লিখছি যে U1/2 প্লাস U1/2 মাইনাস U2 প্লাস U3/2 প্লাস U3/2 মাইনাস U4 প্লাস U5/2। তোমরা ভালো করে লক্ষ্য করো যে এতে কিন্তু আগের ইকুয়েশনটাই বজায় আছে। কেন, দেখো U1/2 প্লাস U1/2 মানে এটা U1 হয়ে গেল, মাইনাস U2 সেকেন্ড টার্ম পর্যন্ত পেয়ে গেলাম। আবার দেখো U3/2, এখানেও U3/2 মানে এটা দুটো মিলে U3 হয়ে গেল, মাইনাস U4 হয়ে গেল। এখানে U5/2 আছে, আবার পরের ব্র্যাকেটেরটা আমরা লিখিনি, বাট এখানে U5/2 আছে। তাহলে ব্যাপারটা কি, আমরা কিন্তু আগের ইকুয়েশনটাকে বজায় রেখেছি, কিন্তু আমরা একটু নতুনভাবে ইকুয়েশনটাকে লেখার চেষ্টা করেছি, কিন্তু একই ইকুয়েশন। এইবারে প্রথম কেসটা আমরা আলোচনা করছি যে n ইজ অড। n ইজ অড যদি হয় তাহলে কি হবে, ইউপি সমান হবে U1/2, মানে জাস্ট আগেরটাই লিখছি, একই রকমভাবে যাবে, খালি তোমরা লাস্ট টার্মটাকে খেয়াল রাখো। লাস্ট টার্মটা আমরা এখানে কি দেখেছি, UN/2 লিখেছি। এটা হচ্ছে অড যদি হয় তাহলে লাস্টের টার্মটা UN/2 হবে। কেন UN/2 হবে, তোমরা একটা উদাহরণ দিয়ে দেখো। ধরো n সমান 3 পর্যন্ত আছে, 3 হচ্ছে একটা অড নাম্বার, তাহলে 3 পর্যন্ত যদি হয় তাহলে এক্সপ্রেশনটা কোথায় গিয়ে শেষ হবে, দেখো এক্সপ্রেশনটা শেষ হবে এই জায়গাতে গিয়ে শেষ হবে, এরকম জায়গাতে। কেন শেষ হবে দেখো, কারণ কি এখানে U3/2 আছে প্লাস U3/2, দুটো মিলে U3 হয়ে গেল, এবং U3-তেই সিরিজটা শেষ হয়ে গেল। তারপরে তো আর কিছু নেই, আমরা ধরে নিচ্ছি যে 3 পর্যন্তই আছে, মানে একটা অড নাম্বার পর্যন্ত আছে। তাহলে অড নাম্বার পর্যন্ত যদি থাকে তাহলে সিরিজটা কোথায় গিয়ে শেষ হবে, এই যে প্লাস U3/2, মানে আমরা সেটা এখানে এইভাবে দেখিয়েছি যে এইভাবে শেষ হবে যে প্লাস UN/2 এইভাবে। এখন দেখো ভালো করে লক্ষ্য করো যে এক একটা ব্র্যাকেট তোমরা খেয়াল রাখো। দেখো এই ব্র্যাকেটে কি রয়েছে, এখানে আছে U1/2, এখানে U3/2, মানে U1 প্লাস U3/2 মাইনাস U2। এখন U2 সমান আমরা কত দেখিয়েছিলাম যে U1 প্লাস U3/2, তাহলে এই যে ব্র্যাকেটের যে টার্ম যেটা, সেই ব্র্যাকেটের টার্মটা 0 হয়ে যাবে। এইভাবে সমস্ত ব্র্যাকেটের টার্মগুলো 0 হয়ে যাবে, খালি লাস্টের যে UN/2 যেটা, সেই UN/2টা পড়ে থাকবে। তাহলে ইউপি সমান হবে U1/2 প্লাস UN/2। এইবারে আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে n ইজ ইভেন। n ইজ ইভেন যদি হয় তখন তোমরা লক্ষ্য করো এই যে ব্র্যাকেটগুলো এইভাবেই থাকবে, কিন্তু
চেঞ্জ দেখা যাবে এই লাস্টের দুটো টার্মে। এখানে লাস্টের টার্মটা এরকম হবে যে un-1/2 মাইনাস un। আমরা কেন এরকমভাবে লিখছি তার জন্য আমরা অ্যাজাম্পশন করে নিই একটা সংখ্যা দিয়ে, ধরো 4 পর্যন্ত রয়েছে, যেমন u4। তাহলে 4 পর্যন্ত যদি হয় তাহলে u4-এ গিয়ে সিরিজটা শেষ হবে, তারপরে আর কিছু থাকবে না, কারণ এটা তো u5 চলে এসেছে, এইখানে গিয়ে সিরিজটা শেষ হয়ে গেল। তাহলে এই যে u4টাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা মাইনাস un লিখলাম, যেখানে n এর মান হচ্ছে 4। u4-এর আগে কোনটা আছে u3/2। এখন u3-কে আমরা কি লিখতে পারি যে u4-1/2 মানে un-1/2। এই কারণে ইভেন নাম্বার যদি হয় তাহলে এইরকমভাবে সিরিজটা শেষ হবে, এই দুটো টার্ম থাকবে। তাহলে ইভেন যদি হয় তখন আগের সিরিজটাকে আমরা জেনারেলি লিখতে পারবো, এই যে ব্র্যাকেটের টার্মগুলো আবার আগের মতো কিন্তু জিরো হয়ে যাবে, ব্র্যাকেটের টার্মগুলো সব জিরো হয়ে গিয়ে প্রথম টার্মটা থাকবে এবং লাস্টের দুটো টার্ম থাকবে। তাহলে ইউপি সমান হবে u1/2 প্লাস un-1/2 মাইনাস un। এইবারে আমরা এনের মান যেটা আছে এটা একটা সিগনিফিক্যান্ট ভ্যালু যদি হয়, এবং আমরা আগেই ব্যাখ্যা করেছি এই ছবিটার সাহায্যে যে যত আমরা দূরের দিকে যাব, u1 থেকে শুরু করে যত দূরের দিকে যাব, এই যে un যেটা দেখানো হয়েছে তা কি আমরা দেখতে পাচ্ছি যে un এর যে এফেক্ট যেটা, un এর মানটা হচ্ছে খুবই কম, মানে nth হাফ পিরিয়ড জোনের জন্য যে অ্যামপ্লিটিউড যেটা হবে এটা হচ্ছে 1 নাম্বার অ্যামপ্লিটিউড যেটা হবে তার থেকে একেবারেই কম। তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা যদি করি, যেমন ধরো এই ইকুয়েশনে u1/2 আছে আর un/2 আছে, এখন un এর মানটা u1 এর থেকে অনেকখানি কম হবে। শুধু তাই না, un-কে 2 দিয়ে আবার ভাগ করা হয়েছে, মানে এই টার্মটার এফেক্ট থাকবে না বললেই চলে। ওই কারণে ইউপি সমান u1/2 লিখতে পারি। একইভাবে এখানেও তাই, যে এখানেও যে un-1/2 আর মাইনাস un এই দুটো টার্মের কোনো কন্ট্রিবিউশন থাকবে না বললেই চলে। ওই কারণে ইউপি সমান অলমোস্ট যেটা হবে u1/2 হবে, অর্থাৎ প্রথম হাফ পিরিয়ড জোনের যে অ্যামপ্লিটিউড তার অর্ধেক হবে। এবং ইউপি মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, তাহলে ইন্টেন্সিটি কত হবে, ইন্টেন্সিটি মানে হয় অ্যামপ্লিটিউডের স্কোয়ার, মানে আইপি সমান যেটা হবে সেটা হচ্ছে u1/4 স্কোয়ার অফ u1/2। এই হচ্ছে কি অ্যামপ্লিটিউড। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা যেটা করলাম তার রেজাল্টটা কি না, রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড প্রডিউসড বাই এ হোল অফ দ্য ওয়েভ ফ্রন্ট ইজ ইকুয়াল টু 1/2 অফ দ্যাট প্রডিউসড বাই দ্য ফার্স্ট জোন। মানে ফার্স্ট জোনের জন্য ইন্টেন্সিটি u1 যদি হয় তাহলে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড হবে u1/2। আর ইন্টেন্সিটি কত হবে, ইন্টেন্সিটি হবে u1/4, মানে ইন্টেন্সিটি ডিউ টু দ্য এন্টায়ার ওয়েভ ফ্রন্ট ইজ দ্য 1/4 অফ দ্যাট অফ দ্য ফার্স্ট জোন। তাহলে এই হচ্ছে একটা ওয়েভ ফ্রন্টের জন্য একটা পি বিন্দুতে কতটা ইন্টেন্সিটি হবে, কতটা অ্যামপ্লিটিউড হবে সেটা আমরা বার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কন্টেন্টটা নিয়েছি উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি মেটেরিয়াল থেকে এবং ব্রিজলাল সুব্রমণিয়াম টেক্সট বই থেকে। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।